আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাংলাদেশে এই প্রথম সম্পূর্ণ পূর্ণাঙ্গ ডিজিটাল বই ইজি কেমিস্ট্রির পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি সুস্বাগতম। আচ্ছা, বইটি কেন আসলে পূর্ণাঙ্গ বা সম্পূর্ণ ডিজিটাল বই, এটার কারণ হচ্ছে কি বলতো? এটার কারণ হচ্ছে তোমরা অটোমেটিক জেনে গেছো, অলরেডি জেনে গেছো যে আমাদের ইজি কেমিস্ট্রির প্রত্যেকটি বইয়ের প্রত্যেকটি পেজে আমাদের কি দেওয়া আছে বলতো? কিউআর কোড দেওয়া আছে। যে কিউআর কোড দেখে আমরা আসলে খুব ইজিতেই কি করতে পারবো বলতো? স্ক্যানের মাধ্যমে ভিডিওতে চলে আসতে পারবো এবং সেই ভিডিও দেখে মূলত আমরা কি করতে পারবো বলতো? সেই ভিডিওটা দেখে আমরা কিন্তু আমাদের সমস্যার সমাধান করে নিতে পারবো। তার মানে দেখো, বইয়ের সঙ্গে টিচার একদম ফ্রি। তাই আমরা দেরি না করে ইজি সিরিজের যতগুলো বই আছে সবগুলো বই অতি দ্রুত আমাদের নিকটস্থ লাইব্রেরি অথবা টেকনিক এডুকেশনের অনলাইন পেজ থেকে সরাসরি অর্ডারের মাধ্যমে সংগ্রহ করে নেব। নিজে সংগ্রহ করব এবং আমাদের আশেপাশে বন্ধুদেরকেও সংগ্রহ করতে বলবো। আশা করি বুঝতে পেরেছি। চলো, মূলত আমরা আজকে একটা সৃজনশীল সলভ করব, সেখানে চলে যাই। দেখো, যশোর বোর্ড 2023, মূলত আজকে আমরা এটা সলভ করব। প্রশ্নটাকে ভালোভাবে বুঝবো, এরপরে আমরা আসলে গ ঘ সলভ করবো, তাই তো? আসো, দেখো প্রশ্ন কি বলছে বলতো? এক নম্বর প্রশ্ন বলা হয়েছে, দেখো CnH2SN-2, এটা কি বলতো? এটা মূলত একটা অ্যালকাইনের সাধারণ সংকেত। এটা একটা তাহলে কি বলতো? অ্যালকাইন, তাই না? অ্যালকাইন। এবং দেখো, যেহেতু আমাকে বলে দিছে N=3, তার মানে 3 কার্বন বিশিষ্ট একটি অ্যালকাইন, যার নাম হচ্ছে কি বলতো? প্রোপাইন। নাম কি? প্রোপাইন। আশা করি বুঝতে পেরেছি। এরপরে আসো, CnH2SN, এটা একটি অ্যালকিনের সাধারণ সংকেত। কিসের সাধারণ সংকেত? অ্যালকিনের সাধারণ সংকেত, অ্যালকিন। এবং এটা যেহেতু 3 কার্বন বিশিষ্ট একটি অ্যালকিন, তার নাম হচ্ছে কি বলতো? প্রোপিন। নাম কি? নাম হচ্ছে প্রোপিন। ওকে, তাহলে এখন আসো ক এবং খটা আগে সলভ করি, এরপর আমরা গ ঘতে চলে যাব। ক নম্বরে বলা হয়েছে কি বলতো? জীবাশ্ম জ্বালানি কাকে বলে? আচ্ছা দেখো, মাথায় রাখবা, শত শত মিলিয়ন বছর পূর্বে, আসলে জীবাশ্ম জ্বালানিটা কি দেখো, অনেক বছর পূর্বে বা শত শত বছর পূর্বে মূলত বিভিন্ন উদ্ভিদ বা প্রাণী এদের দেহের যে ধ্বংসাবশেষ, এগুলো মাটির নিচে চাপা পড়ে গেছে। তো এই চাপা পড়ে যাওয়ার পরে সেগুলো থেকে কি হয়েছে বলতো? তেল, গ্যাস, কয়লা, বিভিন্ন ধরনের কি খনিজ পদার্থের সৃষ্টি হয়েছে, যেগুলো মূলত কি হচ্ছে বলতো? যেগুলো মূলত জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। আর এদেরকেই মূলত আমরা কি বলে থাকি বলতো? জীবাশ্ম জ্বালানি বলে থাকি। আশা করি আমরা বুঝতে পেরেছি জীবাশ্ম জ্বালানি জিনিসটা কি। তাহলে চলো খ নম্বর প্রশ্নটা আমরা একটু বুঝে ফেলি। খ নম্বরে বলা হয়েছে ইথানল একটি কি বলতো? পরিবেশ বান্ধব জ্বালানি। দেখো, আমরা জানি ইথানল কিন্তু একটা কি বলতো? দাহ্য পদার্থ। তাহলে দেখো, যে সকল যৌগের মধ্যে, জৈব যৌগের মধ্যে যে সকল যৌগে কি আছে বলতো? OH মূলক বিদ্যমান, তাদেরকে আমরা মূলত কি বলে থাকি? অ্যালকোহল বলে থাকি। তো ইথানল একটা কি বলতো? অ্যালকোহল। আর যেহেতু ইথানল মূলত সৃষ্টি হয় হচ্ছে কি থেকে বলতো? ধান, গম, আলু, ভুট্টা, আখ, এগুলো থেকে মূলত কি সৃষ্টি হয় বলতো? ইথানলের সৃষ্টি হয়। অর্থাৎ এগুলো একটা জৈব যৌগ, তার মানে এগুলো শেষ হয়ে যাওয়ার কোনো ভয় নেই। এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার দেখো, ইথানলকে যদি পোড়ানো হয় তাহলে সেক্ষেত্রে দেখবা এখান থেকে খুব অল্প পরিমাণে কি উৎপন্ন হয়? কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়, আর বেশি পরিমাণ শক্তি উৎপন্ন হয়। তাহলে দেখো, কার্বন ডাইঅক্সাইড পরিবেশের জন্য একটা ক্ষতিকর গ্যাস, যেটা অল্প পরিমাণে উৎপন্ন হচ্ছে, মানে কি এটা পরিবেশের জন্য ভালো। যার কারণে মূলত আমরা কি বলে থাকি বলতো? ইথানল যৌগটি হচ্ছে কি বলতো? পরিবেশ বান্ধব জ্বালানি। বুঝতে পারছেন এবারে? নাই, আশা করি খ নাম্বার বুঝতে পেরেছি। চলো, গ নাম্বার প্রশ্নে কি বলছে সেটা একটু দেখার চেষ্টা করি। গ নাম্বার প্রশ্নে বলা আছে 1 নম্বর যৌগটি অসম্পৃক্ত। তাহলে 1 নম্বর যৌগ কোনটা? 1 নম্বর যৌগ হচ্ছে আমাদের অ্যালকাইন, 3 কার্বন বিশিষ্ট অ্যালকাইন, প্রোপাইন। প্রোপাইন যে একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন বা অসম্পৃক্ত যৌগ, পরীক্ষার মাধ্যমে শনাক্ত করো। তাহলে দেখো, এই যে 3 কার্বন বিশিষ্ট অ্যালকাইন প্রোপাইন অসম্পৃক্ত হাইড্রোকার্বন, এটা পরীক্ষা করার উপায় হচ্ছে দুইটা। একটা হচ্ছে কি বলতো? ব্রমিন দ্রবণ পরীক্ষা, আর একটা হচ্ছে বেয়ার দ্রবণ পরীক্ষা। তো চলো আমরা আসলে গ নাম্বার প্রশ্নটা সলভ করে ফেলি। তাহলে আমরা যদি লক্ষ্য করি গ নাম্বার প্রশ্ন, তাহলে গ নাম্বার প্রশ্নে এই যৌগটা বা 1 নম্বর যৌগটা কি ছিল বলতো? 1 নম্বর যৌগটা ছিল CnH2SN-2, যেখানে n ইকুয়াল কত বলতো? n=3। তার মানে আমরা বুঝতেই পারতেছি এই যৌগটা হবে হচ্ছে C3H কি বলতো? 4। অর্থাৎ এটাকে আমরা লিখলে এইভাবে লিখতে পারি CH3 বন্ড C ট্রিপল বন্ড কি বলতো? CH। তাহলে এটার নাম হচ্ছে প্রোপাইন। নাম কি বলতো? প্রোপাইন। তাহলে এখন আসো, যৌগটা প্রোপাইন আমরা বুঝতে পেরেছি। এখন দেখো অসম্পৃক্ততার পরীক্ষা কি। তাহলে প্রথম আমরা দেখব কি? ব্রমিন দ্রবণ পরীক্ষা। কি দ্রবণ পরীক্ষা দেখবো বলতো? ব্রমিন দ্রবণ পরীক্ষা দেখব। দ্রবণ পরীক্ষা, তাই না? তাহলে ব্রমিন দ্রবণ পরীক্ষাটা কি দেখো, আমরা যদি লক্ষ্য করি, ধরে নাও তুমি একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন অ্যালকাইন নিলে,
এই অ্যালকাইনকে যদি লাল ব্রোমিনের সঙ্গে বিক্রিয়া করো তাহলে সেক্ষেত্রে তুমি দেখতে পারবে একটা বর্ণহীন যৌগ উৎপন্ন হয়েছে। এই বর্ণহীন যৌগ দেখে আমরা আসলে বুঝতে পারি সে যৌগটা আসলে কি ছিল বলতো, অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তার মানে দেখো বিক্রিয়াটা একেবারেই সহজ। তুমি 3 কার্বন বিশিষ্ট একটা অ্যালকাইন অর্থাৎ প্রোপাইন নিলে, CH3C ট্রিপল বন্ড কি বলতো, CH, এটাকে আমরা কি করব, ব্রোমিন সহযোগে বিক্রিয়া করব। অবশ্যই ব্রোমিনের বর্ণটা কেমন ছিল, লাল বর্ণের। এই বিক্রিয়াটা করার সময় আমরা কি করব, একটা নিষ্ক্রিয় দ্রাবক ব্যবহার করব যার নাম হচ্ছে কি বলতো, CCl4। তাহলে CCl4 এর উপস্থিতিতে যদি বিক্রিয়া করি তাহলে কি হয় বলতো, এখানে ব্রোমিন আছে টোটাল 2 × 2 মানে 4, তার মানে দুইটা বন্ধন ভাঙবে। তাহলে দুইটা বন্ধন যদি ভাঙে তাহলে এখান থেকে আমরা কি পাবো বলতো, C বন্ড CH। তাহলে দেখো এই কার্বনে দুইটা হাত ফাঁকা, এই কার্বনে দুইটা হাত ফাঁকা, তাহলে এখানে একটা ব্রোমিন, এখানে একটা ব্রোমিন, এখানে একটা ব্রোমিন, এই জায়গায়ও একটা ব্রোমিন। তাহলে দেখো এই যৌগটা আমাদের উৎপন্ন হবে। এখন এই যৌগটার নাম কি বলতো ভাইয়া, মনে রাখবা যেদিক থেকে শাখা আগে পাওয়া যাবে কার্বনের নাম্বারটা সেই দিক থেকে করতে হবে। তাহলে দেখো এটা হচ্ছে আমাদের 1 নাম্বার কার্বন, এটা হচ্ছে 2 নাম্বার কার্বন, এটা 3 নাম্বার। ওকে, তাহলে এখন আসো 1 নাম্বার কার্বনে দুইটা ব্রোমিন আছে, 2 নাম্বার কার্বনে দুইটা ব্রোমিন আছে। সো এটাকে আমরা বলতে পারি 1,1 2,2। যেহেতু ব্রোমিন আছে 4টা তাই আমরা এটাকে বলি টেট্রা ব্রোমো। কি বলি বলতো, টেট্রা ব্রোমো। এবং সেই সঙ্গে এটা যেহেতু একটা 3 কার্বন বিশিষ্ট অ্যালকেন তাই এটাকে আমরা বলতে পারি কি বলতো, প্রোপেন। তাহলে টেট্রা ব্রোমো প্রোপেন। আশা করি আমরা বুঝতে পেরেছি। এই যে যৌগটা, এই যৌগটা একটা বর্ণহীন যৌগ। তাহলে দেখো এটা একটা বর্ণহীন যৌগ, যে বর্ণহীনতা দেখে আমরা মূলত বুঝতে পারি কি বলতো, এটি একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তাহলে দেখো এই যে অ্যালকাইন প্রোপাইন সে কিন্তু ব্রোমিনের লাল দ্রবণটাকে নষ্ট করে বর্ণহীন করে ফেলছে, তার মানে সেটা একটি কি বলতো, অসম্পৃক্ত হাইড্রোকার্বন। আশা করি আমরা বুঝতে পেরেছি। চলো 2 নম্বর বিক্রিয়াটা কি সেটা একটু দেখার চেষ্টা করি। 2 নম্বর পরীক্ষাটা হচ্ছে বেয়ার দ্রবণ পরীক্ষা। কি দ্রবণ পরীক্ষা, বেয়ার দ্রবণ পরীক্ষা। বেয়ার দ্রবণ পরীক্ষা। তাহলে দেখো বেয়ার দ্রবণ পরীক্ষাটা কি সেটা একটু দেখার চেষ্টা করি, আমরা মাথায় রাখবো। আমরা দেখো বেয়ার দ্রবণ পরীক্ষাটা হচ্ছে যদি আমরা একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বনকে পানির উপস্থিতিতে জাইমান অক্সিজেন দ্বারা জারণ করি তাহলে এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এর যে গোলাপি বর্ণটা আছে সেই গোলাপি বর্ণটা দূরীভূত হবে এবং সেই সঙ্গে একটি গ্লাইকোল উৎপন্ন হবে। যদি উৎপন্ন হয় তাহলে আমরা বুঝতে পারবো ওই যৌগটা আসলে কি ছিল বলতো, অসম্পৃক্ত হাইড্রোকার্বন। কারণ সম্পৃক্ত যারা তারা এই বিক্রিয়াটা দেবে না। তো চলো তাহলে আমরা একটু বিক্রিয়াটা করে ফেলি। তাহলে দেখো আমাদের 3 কার্বন বিশিষ্ট অ্যালকাইন অর্থাৎ প্রোপাইন আমরা নিব, সেই সঙ্গে আমরা কি ব্যবহার করব, পানির উপস্থিতিতে বিক্রিয়াটা করব। তাহলে দেখো পানিতে কি আছে, H এবং OH। তাহলে দেখো তার সঙ্গে যদি আমরা জাইমান অক্সিজেনের বিক্রিয়া করি, জাইমান অক্সিজেন কত থেকে আসে, KMnO4। এই যে দেখো পটাশিয়াম পারম্যাঙ্গানেটের যে গোলাপি বর্ণ সেই বর্ণটাই কিন্তু দূরীভূত হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে কি হবে জানো, জাস্ট 3টা বন্ধন আছে, 2টা বন্ধন ভেঙে ফেলবো। তার মানে এখান থেকে আমরা পাবো হচ্ছে CH3C বন্ড হচ্ছে কি বলতো, CH। দেখো এই কার্বনে 2টা হাত ফাঁকা, এই কার্বনে 2টা হাত ফাঁকা, তাহলে এখানে একটা OH দিব আমরা, এখানে একটা OH দিব, তাহলে এখানে একটা OH দিব, এখানে একটা OH দিব। OH কোথা থেকে আসছে, এই যে দেখো পানির। মনে রাখবা অর্গানিকের সমতা করার কোনো দরকার নাই। তাহলে এই যৌগটার নাম কি, যেহেতু এগুলো এখন কার্যকরী মূলক হিসেবে কাজ করতেছে, সো এই যৌগটার নাম হচ্ছে প্রোপেন। কি বলতো, নাম হচ্ছে প্রোপেন। দেখো 3 কার্বন বিশিষ্ট 1 2 3, তাই এটার নাম প্রোপেন। 1 নাম্বার কার্বনে 2টা অল, 2 নাম্বার কার্বনে 2টা অল। সো আমরা বলতে পারি 1,1 2,2। ঠিক আছে, যদি আমরা নাম্বারিং করি আর কি। তাহলে এটাকে যেহেতু 4টা আছে তাই এটার নাম হচ্ছে টেট্রল। নাম কি বলতো, টেট্রল। ওকে, আশা করি আমরা বুঝতে পেরেছি। তাহলে এই যৌগটাও কিন্তু একটা কি যৌগ বলতো, বর্ণহীন যৌগ। তাহলে দেখো এই 2টা পরীক্ষার মাধ্যমে আমরা কিন্তু বুঝতে পারি যে আমাদের 1 নম্বর যে যৌগটা ছিল সেই যৌগটা একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। আশা করি গ নাম্বার প্রশ্নটা আমরা খুব ইজিলি বুঝতে পেরেছি যে কিভাবে আসলে যৌগটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন হলো, এটা আশা করি আমরা সম্পূর্ণটা বুঝতে পেরেছি। তাহলে এখন চলো যদি গ নাম্বার বুঝে থাকি তাহলে আমাদেরকে ঘ নাম্বার প্রশ্নটা সলভ করতে হবে। তাহলে চলো ঘ নাম্বার প্রশ্নটা কি বলেছে, যদিও ঘ নাম্বার প্রশ্নটা আমাদের অনেক বড় একটা প্রশ্ন, কারণ এটা অনেক ধাপে করতে হবে আমাদেরকে, তাই না? তাহলে এখন চলো আমরা ঘ নাম্বার প্রশ্নে চলে যাই। ঘ নাম্বার প্রশ্ন কি বলছে দেখি, বলছে 2 নম্বর থেকে ভিনেগার প্রস্তুত সম্ভব কিনা। আচ্ছা ভিনেগার কি ভাইয়া, ভিনেগার হচ্ছে ইথানোয়িক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণ। 6 থেকে কি বলতো, 10% জলীয় দ্রবণ। এটাকে আমরা কি বলি, এটাকে আমরা ভিনেগার বলি। ঠিক আছে, তার মানে আসলে আমাদের 2 নম্বর যৌগটা থেকে ইথানোয়িক অ্যাসিড প্রস্তুত করতে হবে। কি প্রস্তুত করতে হবে বলতো, ইথানোয়িক অ্যাসিড প্রস্তুত করতে হবে। এখন কথা হচ্ছে এটা তো 3 কার্বন বিশিষ্ট একটা অ্যালকিন,
তার মানে একটা কার্বন আমাদেরকে আগে কমায় নিতে হবে। তাহলে কার্বন কমাবো কিভাবে? বাই ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে। তাহলে দেখো এটা একটা লেন্দি প্রসেস, চলো আমরা করে ফেলি। তাহলে ঘ নম্বরে আমাদের বি যৌগটা 2 নম্বর যৌগটা কি দেওয়া ছিল বলতো? CnH2n, তাই না? তাহলে দেখো এটা ক্ষেত্রে n এর মানটা কত দেওয়া আছে বলতো? 3। তার মানে আমরা বলতে পারি C3H কি বলতো? 6। তার মানে এটা হচ্ছে আমাদের আসলে CH3 বন্ড CH ডাবল বন্ড CH2। এটা হচ্ছে আমাদের আসলে যৌগ। ওকে, তাহলে এখন আসো, এটা যদি যৌগ হয় এটার নাম কি বলতো? প্রোপিন। এই প্রোপিন থেকে আমাদেরকে কি প্রস্তুত করতে হবে বলতো? ইথানোয়িক অ্যাসিড। ওকে, তাহলে এইটার জন্য ধাপ কি? প্রথমে আমাকে এই অ্যালকিনটাকে কি করতে হবে বলতো? হাইড্রোজেন সংযোজনের মাধ্যমে অ্যালকেনে আসতে হবে। এই অ্যালকেনটাকে ক্লোরিনেশন করব, তাহলে আমরা একটা অ্যালকাইল হ্যালাইড পাবো। উক্ত অ্যালকাইল হ্যালাইডকে যদি আমরা একটা জলীয় ক্ষারের সঙ্গে বিক্রিয়া করি তাহলে সেখান থেকে আমরা একটা অ্যালকোহল পাবো। আর এই অ্যালকোহলকে যদি জাইমান অক্সিজেন দ্বারা জারণ করা হয় তাহলে আমরা একটা অ্যালডিহাইড পাবো। আর ওই অ্যালডিহাইডকে যদি আরো একবার জাইমান অক্সিজেন দ্বারা জারণ করি তাহলে সেক্ষেত্রে একটা কিন্তু আমরা অ্যাসিড পেয়ে যাব। তাহলে চলো আমরা ধাপগুলো করে ফেলি। 1 নম্বর ধাপ, তাহলে আমরা কি করব? CH3 বন্ড CH ডাবল বন্ড কি বলতো? CH2। এটাকে আমরা হাইড্রোজেন সংযোজন ঘটাবো। কার উপস্থিতিতে বলতো? নিকেল প্রভাবক, তার সঙ্গে তাপমাত্রা থাকবে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস। ওকে, তাহলে এখানে কি হবে? দুইটা হাইড্রোজেন, জাস্ট এখানকার একটা বন্ধন ভাঙবে, এখানে একটা হাইড্রোজেন যুক্ত হবে, এখানে একটা হাইড্রোজেন যুক্ত হবে। তার মানে যৌগটা আমরা পাবো হচ্ছে CH3 বন্ড CH2 বন্ড CH3। ওকে, তাহলে এখন আসো, যে অ্যালকেনটা উৎপন্ন হলো এই অ্যালকেনটাকে আমরা ক্লোরিনেশন করব দ্বিতীয় ধাপে। তাহলে দেখো CH3 বন্ড CH2 বন্ড CH3, এইটাকে আমরা কি করব বলতো? ক্লোরিনেশন করব। অবশ্যই কি নিব এখানে? UV বা CCl4। ঠিক আছে, তাহলে নেওয়ার পরে কি হবে? এখান থেকে একটা ক্লোরিন এখানে যুক্ত হবে, একটা হাইড্রোজেন গিয়ে HCl উৎপন্ন হবে। তার মানে অ্যালকাইল হ্যালাইড পাবো আমরা একটা CH2Cl, এবং তার সঙ্গে আমাদের কি উৎপন্ন হবে বলতো? HCl উৎপন্ন হবে। দেখো, যে অ্যালকাইল হ্যালাইডটা আমরা পাইলাম সেটাকে আমরা একটা জলীয় ক্ষারের সঙ্গে বিক্রিয়া করব। তাহলে দেখো 3 নাম্বার ধাপে প্লাস হচ্ছে কি বলতো? সোডিয়াম হাইড্রোক্সাইড। অবশ্যই সোডিয়াম হাইড্রোক্সাইডটা কোন মোডে থাকবে? জলীয় মোডে। তাহলে এখান থেকে কি হবে বলতো? এই যে ওএইচটা ক্লোরিনকে প্রতিস্থাপন করবে, ক্লোরিনটা NaCN এর সঙ্গে যুক্ত হবে। তার মানে দেখো আমাদের এখান থেকে যে জিনিসটা আমরা পাবো CH3CH2 CH2OH, এবং তার সঙ্গে আমরা কি পাবো বলতো? NaCl। ওকে, এখন তুমি লক্ষ্য করো 4 নাম্বার ধাপে আমরা কি করব বলতো? 4 নাম্বার ধাপে যে অ্যালকোহলটা আমরা পাইলাম সেটাকে আমরা জারণ করব। তাহলে দেখো এটাকে আমরা কি করব বলতো? জাইমান অক্সিজেন দ্বারা জারণ করব। জাইমান অক্সিজেনে কি থেকে আসবে? K2Cr2O7, তার সঙ্গে হচ্ছে H2SO4। ওকে, তাহলে এখানে দেখো 3 কার্বন বিশিষ্ট একটি অ্যালকোহল ছিল, তাহলে উৎপন্ন হবে কি? 3 কার্বন বিশিষ্ট একটি অ্যালডিহাইড। ওকে, তার সঙ্গে সামান্য পরিমাণ পানি। ওকে, এই যে অ্যালডিহাইডটা উৎপন্ন হলো, এই অ্যালডিহাইডকে 5 নাম্বার ধাপে গিয়ে কি করব? আরেকবার জারণ করব আমরা। তাহলে দেখো আরেকবার জারণ করলে কি হবে? এখান থেকে আমরা পাবো হচ্ছে একটি অ্যাসিড পাবো H2SO4, তাই না? তাহলে এখন লক্ষ্য করো এখান থেকে আমরা কি পাবো? 3 কার্বন বিশিষ্ট একটি অ্যাসিড পাবো। ওকে, দেখো এখন আমাদের কাজ কি? যে 3 কার্বন বিশিষ্ট অ্যাসিডটা আমরা পাইলাম সেটাকে একটা ক্ষারের সঙ্গে বিক্রিয়া করব। তাহলে একটা জৈব লবণ পাবো। উক্ত জৈব লবণকে যদি আমরা সোডা লাইম সহযোগে বিক্রিয়া করি তাহলে একটা 1 কার্বন কম বিশিষ্ট একটি অ্যালকেন পাবো। তাহলে দেখো 1 কার্বন কম বিশিষ্ট একটি অ্যালকেন পাবো, সেই অ্যালকেনকে সেম ভাবে আবারও ক্লোরিনেশন করব, তাহলে অ্যালকোহল, তাহলে অ্যালকাইল হ্যালাইড। এই অ্যালকাইল হ্যালাইডকে জলীয় ক্ষারের সঙ্গে বিক্রিয়া করলে অ্যালকোহল, অ্যালকোহলকে জারণ করলে অ্যাসিড। শেষ, তাহলেই হয়ে যাবে। তাহলে এখন আসো আমাদের 6 নাম্বার ধাপটা কি বলতো? 6 নাম্বার ধাপ হচ্ছে যে অ্যাসিডটা আমরা পাইলাম সেই অ্যাসিডকে আমরা জারণ করব। সরি, জারণ না, মূলত একটা ক্ষারের সঙ্গে বিক্রিয়া করব। তাহলে এখানে আমরা ব্যবহার করব হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। অবশ্যই এখানে বিক্রিয়া করলে কি হবে? সোডিয়ামটা হাইড্রোজেনকে প্রতিস্থাপন করবে, হাইড্রোজেন OH এর সঙ্গে যুক্ত পানি। ওকে, এই যে জৈব লবণ উৎপন্ন হলো সেটাকে আমরা সোডা লাইম সহযোগে বিক্রিয়া করব। তাহলে দেখো এখানে এই যে CH3CH2 এটার সঙ্গে যুক্ত হবে কে বলতো? এই যে H-টা। তাহলে দেখো এটা মূলত এখানে যুক্ত হবে। তাহলে আমরা কি পাবো? CH3 বন্ড CH3 প্লাস Na2CO3। ওকে, এই যে দেখো 1 কার্বন কম বিশিষ্ট একটা অ্যালকেন পেয়ে গেলাম। তাহলে এখন আবারও সেম ভাবে আমাদেরকে যেতে হবে। তাহলে দেখো 8 নাম্বার ধাপে আমরা কি করব বলতো? এই যে অ্যালকেনটা এটাকে আবারও ক্লোরিনেশন করব।
তাহলে এখান থেকে আমরা কি পাবো বলতো, এখান থেকে আমরা পাবো হচ্ছে CH3 CH2 Cl। তাহলে দেখো তার সঙ্গে আমরা কি পাচ্ছি HCl। এই যে দেখো অ্যালকাইল হাইড যেটা আমরা পাইলাম, এটাকে এখন আমরা কি করব বলতো, এটাকে আমরা একটা জলীয় ক্ষারের সঙ্গে বিক্রিয়া করব। তার মানে আমরা 9 নম্বর ধাপে কি করব বলতো, জলীয় ক্ষার। তাহলে এখান থেকে আমরা একটা কি পাবো, 2 কার্বন বিশিষ্ট একটা অ্যালকোহল পাবো। এই যে ওএইচটা ক্লোরিনকে সরাবে, ক্লোরিন সোডিয়ামের সঙ্গে যুক্ত হবে। তাহলে দেখো প্লাস কি পাবো NaCl। এবং দেখো এই ক্ষারটাকে যদি অ্যালকোহলটাকে যদি আমরা কি করি, একবার জারণ করি তাহলে অ্যালডিহাইড, আর একবার জারণ করলে অ্যাসিড। তাহলে দেখো 10 নাম্বার ধাপে আমরা কি করব, ওএইচ, এটাকে আমরা কি করব জাইমান অক্সিজেন দ্বারা জারণ ঘটাবো। তাহলে এখান থেকে আমরা কি পাবো, তাহলে এখান থেকে 2 কার্বন বিশিষ্ট একটি কি পাবো অ্যালডিহাইড, তার মানে আসলে সেটা CH3 CHO প্লাস কি পাবো H2। এবং সর্বশেষ ধাপে আমরা যদি এইটাকে আরো একবার জারণ করি তাহলে সেখান থেকে আমরা কি পেয়ে যাব বলতো, সেখান থেকে আমরা পেয়ে যাব হচ্ছে একটি অ্যাসিড, যেটা মূলত আমাদের ইথানোয়িক অ্যাসিড। তাহলে দেখো 2 কার্বন বিশিষ্ট একটি অ্যালডিহাইড, তাকে জারণ করলে 2 কার্বন বিশিষ্ট অ্যাসিড। যেমন দেখো CH3 COOH। তাহলে এই যে যৌগটা দেখতেছো এটার নাম হচ্ছে ইথানোয়িক অ্যাসিড, বা অনেকে বলে অ্যাসিটিক অ্যাসিড, অনেকে বলে ভিনেগার, অনেকে বলে সিরকা। তাহলে দেখো ইথানোয়িক অ্যাসিড। এই যে ইথানোয়িক অ্যাসিডের 4 থেকে 10% বা 6 থেকে 10% জলীয় দ্রবণ হচ্ছে ভিনেগার। তাহলে আশা করি আমরা বুঝতে পারছি যে বি যৌগটা থেকে বা 2 নম্বর যৌগটা থেকে আমরা কিন্তু কি করতে পারি, ইথানোয়িক অ্যাসিড অর্থাৎ ভিনেগার প্রস্তুত করতে পারি। আশা করি বিক্রিয়াটা আমরা খুবই সহজেই বুঝতে পেরেছি, যদিও এটা একটা অনেক লং প্রসেস বা হচ্ছে অনেকগুলো বিক্রিয়া একসঙ্গে করার পরে আমরা আসলে উৎপাদটা পাইলাম। তার মানে দেখো টোটাল 11 বার বিক্রিয়া করতে হয়েছে আমাদের, বাট দেখো জিনিসটা কিন্তু খুবই ইজি। তাহলে দেখো এই যে তোমার যে সমস্যাটা ছিল সেটা কিন্তু তুমি কি স্ক্যানারের মাধ্যমে ভিডিওতে এসে খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। তার মানে দেখো বই তো বাসায় নিয়ে যাচ্ছ না, আসলে নিয়ে যাচ্ছ কাকে, টিচারকে। তাও তোমার কাছে বই আছে মানে কি টিচার তোমার কাছেই আছে। এই জন্য আমাদের ইজি সিরিয়ালের যতগুলা ইজি সিরিজের যতগুলো বই আছে সবগুলা বই আশা করি আমরা কিনবো, এবং নিজে কিনবো না, শুধু আমার বন্ধুদেরকেও কিন্তু আমরা মেনশন করে দিব যে হ্যাঁ এই বইটিতে এইরকম এইরকম এত কিছু আছে। সো আশা করি বুঝতেই পারতেছি আর কি বলতে হবে। তাই আমরা দেরি না করে আমাদের নিকটস্থ লাইব্রেরি অথবা টেকনিক ইজি এডুকেশনের অনলাইন পেজ থেকে সরাসরি আমরা বইটাকে কি করতে পারি বলতো, সংগ্রহ করতে পারি। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ থাকো, ভালো থাকো। দেখা হবে নেক্সট কোনো পর্বে, ততদিন তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।